নমস্কার, শুনছেন সাহিত্যিক বিমল করের খড়কুটো। আজ উপন্যাসের সপ্তম পর্ব। দূরে বৃষ্টি নামলে যেমন সব সাদা ঝাপসা দেখায়, সকালের কুয়াশা সেই রকম ধোঁয়াটে ঘন ভিজে আবরণ ছড়িয়ে অনেকক্ষণ শূন্যের সমস্ত স্বচ্ছতা ঢেকে রেখেছিল। রোদ উঠতে বেলা হলো। আলোর রং প্রথমটায় মেঘলা দিনের মতন খুব ফিকে এবং নিষ্প্রভ দেখাচ্ছিল। তারপর একসময় শূন্যের সমস্ত আবিলতা মুছে গেল, কুয়াশার আর্দ্র কণা রৌদ্রে শুষ্ক হল এবং অতিশয় উজ্জ্বল রোদ উঠল। কৃষ্ণা সাইকেল নিয়ে কলাঝোপের দিকে মাঠে স্লো সাইকেল প্র্যাকটিস করছিল, কিন্তু পারছিল না। পড়ে যাচ্ছিল, পা দিয়ে মাটি ধরছিল। এসব আর কিছু নয়, নিতান্ত যেন ভূমিকা। সামান্য পরে বাড়ি ছেড়ে লীলার কাছে পালাবে। আনন্দমোহন ফুলবাগানে কাজ করছিলেন, হাতে মস্ত এক কাঁচি আর মাটি কোপানো ছোট্ট খুরপি। মরশুমি ফুলের নরম মাটি আলগা করে হিমে ভেজা রোদে মরা পাতা সরিয়ে এবার তিনি গোলাপ গাছগুলোতে হাত দিয়েছিলেন। ডালপালা কেটে দিচ্ছিলেন, গোড়ায় চা পাতার সার দিচ্ছিলেন অল্প স্বল্প। ঠোঁটের ডগায় সিগারেট পুড়ছিল। অমল কাছাকাছি ছিল। কখনো কৃষ্ণা স্লো সাইকেল দেখে হাসছিল, কখনো মেসোমশাইয়ের ফরমাস খাটছিল। আজকের রোদটি সময় পেরিয়ে এসেছে বলেই যেন তার কোণটা ছিল খুব দ্রুত তপ্ত ও ঘন হয়ে আসছিল। দেখতে দেখতে মাঠ, ঘাস, ফুলপাতার ওপর রোদের পাতলা পালিশ ঘন হয়ে এসে যেন রোদ্দুরের একটি স্বর পড়ে যাওয়ার মতন হয়েছে। নরম তাঁতের আমেজ লাগছিল গায়ে। বাতাস তেমন চঞ্চল ছিল না। সোনাঝুরি গাছের মতন সেই গাছগুলি থেকে আলতা রঙের ফল ফেটে সুতোর মতন আঁশ বাতাসে উড়ে উড়ে আসছিল। শীতের মরা পাতা ঝরছিল কখনো বা। পাখিগুলি বাগানে নিত্যকার মতন আসা যাওয়া করছে। সাদা পুচ্ছ, কালো পাখা, লাল ঠোঁটওয়ালা একটি পাখি এসেছিল একবার, উড়ে চলে গেছে আবার। আনন্দমোহন গোলাপ বাগান থেকে ছাঁটা ডালগুলি তুলে জড়ো করে অমলকে ফেলে দিতে বললেন। অমল যখন ডালপালা জড়ো করছিল, ফটকের সামনে মজুমদার ডাক্তারের মোটর বাইক এসে দাঁড়ালো। কৃষ্ণা ফটক খুলতে গিয়েছিল। ফটক খুলে দিয়ে সে আর ফিরল না। মজুমদার ডাক্তার ভেতরে এলে আবার গেট বন্ধ করে দিয়ে বাইরে থেকেই পালালো। আনন্দমোহন হাতের কাঁচি খুরপি রেখে দিলেন মাটিতে। ধুলো ময়লা রুমালে মুছতে মুছতে এগিয়ে গেলেন। অমল গোলাপ ডালগুলো জড়ো করে একপাশে ফেলে দিতে গেল। মজুমদার ডাক্তারের বয়স অনেক আগেই 40 পেরিয়েছে। গায়ে দোহারা, মুখ চৌকো মতন, চোখে চশমা, মোটামুটি ফর্সা রং। মানুষটিকে দেখলেই মনে হয় রোদ জল খাওয়া অভিজ্ঞ মানুষ। চোখের মণি একটু কটা রঙের, ঠোঁট মোটা। মোটর বাইক ঠেলে আস্তে আস্তে মজুমদার ডাক্তার বড়দিনের সুখ শুভেচ্ছা জানালেন সহাস্য গলায়। এগিয়ে গিয়ে আনন্দমোহন অভ্যর্থনা করলেন, এসো এসো, তোমার দেখা পাওয়া ভাগ্য বলে আনন্দমোহন মজুমদারের কাঁধে হাত দিয়ে বাড়ির বারান্দার দিকে যেতে লাগলেন। অমল কলা বাগানের দিকে গোলাপ গাছের ছাঁটা ডালপালাগুলো ফেলে দিয়ে বারান্দার দিকে আসছিল। বুড়ো আঙুলে একটা কাঁটা ফুটে গেছে জোরে, মুখে আঙুল পুড়ে যন্ত্রণা সইয়ে নিচ্ছিল। এদিকে এসেছিলাম। মিসেস যোশী কাল সন্ধেবেলায় পড়ে গিয়ে পা মচকেছেন। একে ভারী চেহারার মানুষ, তাতে আবার সামান্যতেই অধীর হয়ে পড়েন। মজুমদার ডাক্তার বাইক দাঁড় করিয়ে রাখলেন। হাড়টা আর ভেঙেছে নাকি? আনন্দমোহন শুধলেন। না, সেরকম কিছু না। কথা বলতে বলতে বারান্দার সিঁড়িতে উঠলেন দুজনে, অমল সামান্য পিছনে। বারান্দায় উঠে আনন্দমোহন নিজের হাতে বেতের চেয়ার টেনে আনছিলেন রোদে। অমল একটু তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে তাঁকে সাহায্য করল। মজুমদার অমলকে দেখে হাসলেন একটু। পরিচিত জনের মতন দু একটা কথা বললেন। কি খবর, কেমন লাগছে গোছের? তারপর চেয়ার টেনে বসার উপক্রম করে বললেন আনন্দমোহনকে, এদিকে এসেছিলাম, ভাবলাম আপনার খবরটা দিয়ে যাই। আনন্দমোহন যেন জানতেন খবরটা কিসের হতে পারে। চেয়ারে বসতে বসতে বললেন, অ্যারেঞ্জমেন্ট করেছ বুঝি কিছু? খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে।
বেস্ট পসিবল হেল্প আপনি পাবেন। ডাক্তারও বাঙালি, আপনার কোনো অসুবিধে হবে না। মজুমদার ডাক্তার চেয়ারে বসলেন, সামান্য চুপচাপ। আনন্দমোহন হঠাৎ মুখ ঘুরিয়ে অমলকে বললেন, অমল, তোমার মাসিমাকে বলো ডাক্তারবাবু এসেছেন, চাটা দিতে। অমল চায়ের কথা বলতে ঘরের দিকে চলল। এখন সে সবই অনুমান করতে পারছে, বুঝতে পারছে। ভ্রমরকে নিয়ে মেসোমশাই বাইরে যাবেন ডাক্তার দেখাতে। মজুমদার ডাক্তার ব্যবস্থা করছিলেন, ভালো কোনো ব্যবস্থা হয়ে গেছে বলে জানাতে এসেছেন। এখন অমলের মন কেন যেন একটু খারাপ হয়ে গেল। ক্রিসমাসের ছুটিতেই মেসোমশাই যাবেন কথা ছিল, কিন্তু এ কদিনে বাড়িতে উৎসবে আনন্দে এরকম মুখর ও মুগ্ধ হয়ে পড়েছিল যে ভ্রমরের অসুখের কথাটা যেন কোথায় তলিয়ে গিয়েছিল। কেউ আর সে কথা তুলত না, বলতো না। এমনকি ভ্রমরই তার অসুখ বিসুখ ভুলে গিয়েছিল। অমলের খুব একটা মনে পড়েনি। যখনই হঠাৎ মনে এসেছে, সঙ্গে সঙ্গে অমল ভেবেছে হয়তো ভ্রমর ভালো হয়ে আসছে, হয়তো আর বাইরে যাবার দরকার হবে না। কিংবা মনে হয়েছে এখনো দেরি আছে। অমল বসার ঘর, খাবার ঘর পেরিয়ে করিডর দিয়ে রান্নাঘরের দিকে হিমানি মাসিকে খুঁজতে গেল। যেতে যেতে অমলের মনে হলো ভ্রমরের অসুখের কথাটা বাস্তবিকই তারা কেউ ভোলেনি, চাপা দিয়ে রেখেছিল। সুখের দিনে দুঃখের চিন্তা করতে কারোর ইচ্ছে হয় না। নয়তো মেসোমশাইয়ের মতন অমল এবং ভ্রমরও মনে মনে জানত এই ক্রিসমাসের ছুটিতেই তাদের আলাদা হয়ে যাবার কথা। একজন যাবে ডাক্তার ওষুধের জিম্মায়, অন্যজন আর মাত্র কদিনের মধ্যেই বাড়ি ফিরবে। ভ্রমরের ঘর দেখতে পেল অমল। দরজা খোলা, ভ্রমর ঘরে আছে কিনা বোঝা গেল না, হয়তো নেই। অমল একবার ভাবল ভ্রমরকে খুঁজে বের করে খবরটা দিয়ে আসে। পরে ভাবল থাক, এখন থাক। হিমানি মাসি রান্নাঘরের মধ্যেই ছিলেন, আয়ার সঙ্গে কথা বলছিলেন। অমল চায়ের কথা বলে ফিরল। মেসোমশাইয়ের কাছে যাবার আগ্রহ অত্যন্ত প্রবল হচ্ছিল অমলের। ভ্রমর কোথায় যাবে, কদিন থাকবে, কবে যাবে, এসব খুঁটিনাটি জানবার জন্যে সে অধৈর্য ও উদ্গ্রীব হয়ে উঠেছিল। কৃষ্ণার ঘরের পাশ দিয়ে যাবার সময় পায়ের শব্দে অমল মুখ তুলল। ভ্রমর কৃষ্ণার ঘর থেকে বেরিয়ে আসছে। চোখে চোখে দুজনে দুজনকে দেখল। অমল দাঁড়ালো একটু। ডাক্তার আসার কথাটা বলতে গেল, অথচ শেষ পর্যন্ত বলতে পারল না। কিছু না বলেই অমল বারান্দার দিকে পা বাড়ালো। মেসোমশাই এবং মজুমদার ডাক্তার কথা বলছিলেন। নিঃশব্দ পায়ে অমল কাছাকাছি এসে দাঁড়ালো, পিছন দিকে দাঁড়িয়ে থাকল। নাগপুরে আমারও এক বন্ধু রয়েছেন, আনন্দমোহন বললেন। এখন বোধহয় সিনিয়র প্রফেসর। এখান থেকে একটু কাছেও হয়। তা হয়। আনন্দমোহন উদাস যেন। সিগারেটের ধোঁয়া টানলেন এক মুখ। ওদের হাসপাতালটা ভালোই, কি বলো? বেশ বড় হাসপাতাল, সব রকম ব্যবস্থা আছে। মজুমদার বললেন, আমি হাসপাতালের কথা বলছি এই জন্যে যে হাসপাতালে না থাকলে প্রপার ইনভেস্টিগেশন হয় না, বাড়িতে নানান রকম অসুবিধে। অমল কাঁটা ফোটা বুড়ো আঙুলটা মুখে পুড়ে আবার জিভ দিয়ে আস্তে আস্তে ভিজিয়ে নিল। ভ্রমর তবে নাগপুরের হাসপাতালে যাচ্ছে, জব্বলপুর নয়। কেন জব্বলপুর গেল না? হাসপাতালেই বা কেন যাবে? কতদিন থাকতে হবে? আনন্দমোহন জিজ্ঞেস করলেন। মজুমদার ডাক্তার সামান্য চুপ করে থাকলেন, হয়তো হিসেব করছিলেন। বললেন, তার ঠিক কিছু বলা যায় না। খুব শর্ট স্টে হতে পারে, আবার কিছুদিন থাকতেও হতে পারে। ওখানে গিয়ে ডাক্তার না দেখানো পর্যন্ত কিছুই জানতে পারছেন না। আনন্দমোহন আরও এক মুখ ধোঁয়া নিলেন গলায়, আস্তে আস্তে বুকে টানলেন। আমার 5 তারিখ পর্যন্ত ছুটি, তার মানে কাল তোমার নিউ ইয়ার্স ডে পড়ছে। পরশু যদি বেরোই, 5 তারিখের মধ্যে ফিরতে পারছি না। না, হাতে আরও কিছু ছুটি নিয়ে যান, অন্তত দিন 15। বলে মজুমদার কি যেন ভেবে আবার বললেন, কাজ শেষ হয়ে যায় চলে আসবেন, না হয় কদিন ওদিক থেকে বেরিয়ে টেরিয়ে আসবেন, ক্ষতি কিসের? সিগারেটের টুকরোটা ফেলে দিলেন আনন্দমোহন। অল্পক্ষণ উভয়ে নীরব থাকলেন। মনে হলো আনন্দমোহন কিছু ভাবছেন।
মজুমদার তাঁর চেয়ার সামান্য সরিয়ে নিলেন, রোদ লাগছিল চোখে। আচ্ছা ভাই, আমি একটা কথা ভাবছি, আনন্দমোহন বললেন। মেয়েটার শরীর এখন একটু ভালোই যাচ্ছে, আজকাল আর অত সিক মনে হয় না। তোমার হাতে আর কিছুদিন থাকলে পারত না? যদি এখান থেকে রিকভার করতে পারত। কথাটা শেষ না করে আনন্দমোহন মজুমদারের চোখের দিকে যেন কোনো আশ্বাস পাবার প্রত্যাশায় তাকালেন। মজুমদার ডাক্তার কোনো জবাব দিলেন না, বোধহয় বলার মতন কিছু ছিল না। সামনের দিকে তাকালেন, চোখের চশমা খুলে মুছলেন, তারপর বললেন, কই ভ্রমরকে একবার দেখি। আজকাল খানিকটা ইমপ্রুভ করেছে বলেই মনে হয়, ডাকুন একবার দেখি। আনন্দমোহন ঘাড় ফেরাতেই অমলকে দেখতে পেলেন। বললেন, অমল, ভ্রমরকে ডাকো একবার। অমল ভ্রমরকে ডাকতে চলল। সহসা তার আবার একটু ভালো লাগছে। যদি ভ্রমর না যায়, তার হাসপাতাল যাওয়া না হয়, তাহলে ভালো হয়। নাগপুরের হাসপাতালে গিয়ে ভ্রমর পড়ে থাকবে, এই চিন্তা তাকে অত্যন্ত ক্লিষ্ট ও কাতর করছিল। সে ভেবে পাচ্ছিল না ভ্রমর চলে গেলে সে এ বাড়িতে একা থাকবে কি করে। তাকে এখনো 10-12 দিন থাকতে হবে। বসার ঘরের মধ্যে দিয়ে যেতে যেতে অমল হঠাৎ দাঁড়ালো। দাঁড়িয়ে মুখ ফিরিয়ে দরজার মাথায় তাকালো। মেহগনি কাঠের সেই যিশু মূর্তি। ভেন্টিলেটরের ফাঁক দিয়ে আসা আলো অনেক দূরে সরে গেছে। অমল অত্যন্ত কাতর হয়ে যিশুর কাছে মনে মনে ভ্রমরের না যাওয়ার প্রার্থনা করল। খাবার ঘরে হিমানি মাসির পায়ের শব্দ পাওয়া গেল। অমল ভ্রমরকে ডাকতে চলল। ভ্রমর কোথায় মাসিমা? দেখো, ঘরের সামনে দাঁড়িয়ে দেখলাম। কেন? ডাক্তারবাবু ওকে দেখবেন। ও। অমল ভ্রমরের ঘরের দিকে পা বাড়ালো। ঘরের সামনের রোদে ভ্রমর দাঁড়িয়েছিল, চুল খুলছিল। ওর পায়ের কাছে তার বেড়াল ঘুরঘুর করছে। অমল বলল, তোমায় বাইরে ডাকছে। আমায়? কে ডাকছে? ডাক্তারবাবু, মেসোমশাই রয়েছেন। ভ্রমর এমন চোখ করে অমলের দিকে তাকালো যেন মনে হলো সে অমলকে জিজ্ঞেস করছে, কেন ডাকছে বলো তো? অমল বলল, ডাক্তারবাবু তোমায় দেখবেন, তোমাদের নাগপুরে যাবার কথা হচ্ছে। ভ্রমর বুঝতে পারল, অথচ যেন পরিষ্কার সব জানতে পারল না। সামান্য বিস্মিত অথচ চিন্তিত মুখ করে বলল, নাগপুর? অমল কিছু ভাবছিল। বলল, তোমার শরীর যদি ভালো হচ্ছে দেখেন ডাক্তারবাবু, তবে হয়তো যেতে হবে না। বলে অমল আজ এই মুহূর্তে আগ্রহের চোখে ভ্রমরকে দেখতে লাগলো। সে দেখছিল ভ্রমরের শরীর সেরে উঠছে কিনা। মনে হলো আগের চেয়ে সেরেছে। তোমার কি রকম মনে হয় ভ্রমর? আগের চেয়ে ভালো না? খানিকটা। তোমার মুখ মধ্যে একেবারে ফ্যাকাশে দেখাতো, এখন অতটা দেখায় না। অমল বলল, তুমি সেরে উঠছ, এবার সেরে যাবে পুরোপুরি। ভ্রমর চুল খুলতে খুলতে বলল, তুমি যাও, আমি আসছি। অমল ফিরে এলো। ফিরে এসে দেখল মজুমদার ডাক্তার এবং মেসোমশাই অন্য কথা বলছেন। ভ্রমর এক্ষুনি আসছে জানিয়ে অমল সামান্য পাশে সরে গিয়ে ফুল গাছের টবের পাশে দাঁড়িয়ে থাকল। এখন কত বেলা হয়েছে বেশ বোঝা যাচ্ছিল। এখানে থাকতে থাকতে রোদের স্বভাব দেখে অমল বেলা বুঝতে শিখেছে। প্রায় 10টা হবে। সূর্য সামান্য হেলতে শুরু করেছে। শিরীষ গাছের তলায় দোলনার ছায়াটা বেঁকেছে সামান্য। আকাশ সাদাটে নীল, কালচে 2-4টি রেখা লেগে আছে উত্তরের দিকে। ফটকের ওপাশ দিয়ে টাঙা যাচ্ছে, ঘণ্টি শোনা যাচ্ছিল। একটা কুকুর ডাকছে কোথায়। বারান্দায় পায়ের শব্দ পেয়ে অমল মুখ ফিরিয়ে তাকালো। ভ্রমর। ভ্রমর চা কেক টেক সাজিয়ে নিয়ে বারান্দা দিয়ে আসছে। অমলের সঙ্গে চোখাচোখি হলো। অমল বুঝতে পারল ভ্রমর তাকে গোল বেতের টেবিলটা ডাক্তারবাবুদের সামনে এনে দিতে বলছে। অমল বেতের গোল টেবিল মেসোমশাইদের সামনে এনে দিল। ভ্রমর চা ও খাবারের প্লেট সমেত ট্রেটা নামিয়ে রাখল সাবধানে। চা তৈরি করেই নিয়ে এসেছে। মজুমদার ডাক্তার ভ্রমরকে দেখছিলেন। ভ্রমরের মুখ যেন খুব খুঁটিয়ে নজর করছিলেন। কি, কেমন আছো? মুখে বললেন, কিন্তু মনোযোগ বিন্দুমাত্র শিথিল হল না। কিরকম লাগছে আজকাল? ভ্রমর কথা বলল না, চোখ নামিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকল।
কি বলছো না যে? কেমন মনে হচ্ছে আজকাল? ভালো। কি রকম ভালো? বেশি না খানিকটা? মজুমদার হাসি মুখে শুধলেন। আগের চেয়ে ভালো। ভালো? ভালোই লাগছে কি বলো? শরীর বেশ ঝরঝরে লাগছে আজকাল। খিদে ঘুম। কই বসো, আমার সামনে বসো একবার দেখি। বসার চেয়ার ছিল না। অমল বারান্দায় গিয়ে আরও একটা চেয়ার নিয়ে এলো, ডাক্তারবাবুর মুখোমুখি রাখল। ভ্রমরের বসতে অস্বস্তি হচ্ছিল, তবু বসল, একটু জড়সড় বিব্রত ভঙ্গিতে। চামচে করে কেক কেটে নিয়ে মজুমদার ডাক্তার মুখে দিলেন, দিয়ে ভ্রমরের হাত তুলে নিয়ে ভ্রমরের চামড়ার রং দেখলেন যেন। তারপর হাত দেখলেন, শেষে নাকের ডগা দেখতে লাগলেন। ওকে একটু ভালোই দেখায় আজকাল, আনন্দমোহন বললেন, যেন তিনি বারবার কথাটা ডাক্তারকে মনে করিয়ে নিজেও সাহস পেতে চাইছেন। আনন্দমোহন তার চায়ের পেয়ালা তুলে নিলেন আলগা হাতে। মজুমদার ডাক্তার কোনো জবাব দিলেন না, সামান্য ঝুঁকে বসে ভ্রমরের চোখের ভেতরকার কোল দেখতে লাগলেন। বার কয়েক দেখলেন, দেখে আবার সোজা হয়ে বসলেন, আর এক টুকরো কেক মুখে দিলেন। চোখের দৃষ্টি বেশিরভাগ সময় ভ্রমরের ওপর। আরও একবার হাতের নখের ডগাগুলি পরীক্ষা করলেন। মনে মনে সম্ভবত কিছু ভাবছিলেন, হয়তো কোনো কথা মনে করার চেষ্টা করছিলেন। চায়ের পেয়ালা তুলে নিয়ে চা খেলেন এক চুমুক। জ্বর টর হয়েছে আর? না। ভ্রমর আস্তে করে মাথা নাড়ল। শরীরে কোথাও ব্যথা ট্যাথা আছে? পেটের দিকে যেটা হতো? না। ভ্রমর মাথা নাড়ল। অমল সঙ্গে সঙ্গে বলতে যাচ্ছিল, ব্যথা আছে। ভ্রমরের পা থেকে কোমর পর্যন্ত ব্যথা হয়েছিল সেদিনও। কদিন ছিল? ভ্রমর কথাটা কেন চেপে গেল অমল বুঝল না। তোমার তাহলে বেশ ভালোই লাগছে কি বলো? ওই দেখি হাতটা বাড়াও, ঢিলে করে রাখো। মজুমদার ডাক্তার ভ্রমরের হাত সামনে টেনে নিয়ে এসে আস্তে আস্তে মণিবন্ধের খানিকটা ওপরে ভেতর দিকের হাতের মাংসের ওপর যেন খুব আলতো করে আঙুল বোলালেন। বোলাতে বোলাতে নিজের আঙুলের ডগা দিয়ে ক্যারামের ঘুঁটি মারার মতন জোরে মারলেন মাংসের ওপর। মেরে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকলেন। একটু পর পর থেমে থেমে এই রকম চলল কবার। কখনো আঙুলের ঠোক্কর, কখনো চিমটি কাটার মতো মাংস টেনে দিলেন। শেষে বললেন, আচ্ছা এবার তুমি যাও। ভ্রমর চলে গেল। অমল সামনে থেকে সরে এলো। তার মনে হলো হাঁ করে দাঁড়িয়ে থাকা উচিত হবে না। সরে এসে টবের কাছে দাঁড়ালো মেসোমশাইদের পিছন দিকে। মজুমদার ডাক্তার এবার বাকি চা শেষ করলেন আস্তে আস্তে। আনন্দমোহন সিগারেট দিলেন, সিগারেট ধরিয়ে ধোঁয়া টানলেন মজুমদার ডাক্তার। আনন্দমোহন বেশ উদ্বিগ্ন ও ব্যগ্র হয়ে উঠেছিলেন। বললেন, ইমপ্রুভড মনে হলো না তোমার? মজুমদার ডাক্তার কিছু বললেন না সঙ্গে সঙ্গে। খানিকটা পরে বললেন, খানিকটা। তিনি আর কিছু বললেন না যদিও, তবু তার গাম্ভীর্য ও সহসা অবিচ্ছিন্ন নীরবতা কেমন কঠিন মনে হলো। অদ্ভুত একটা আশঙ্কা অকারণে ঘনিয়ে আসছিল যেন। অর্ধেকটা সিগারেট চুপচাপ শেষ করার পর মজুমদার ডাক্তার এবার বললেন, আপনি নাগপুরে যান একবার, যাওয়া ভালো। আনন্দমোহন উদ্বিগ্ন চোখে তাকালেন। হয়তো তিনি ভেবেছিলেন মজুমদার নাগপুরে যাবার কথা তুলবে না। হতাশ গলায় বললেন, তুমি এখনো ইনসিস্ট করছো? হ্যাঁ, আপনি যান। মজুমদার আনন্দমোহনের চোখের দিকে তাকালেন, থেমে থেমে বললেন, আমি বড় ডাক্তার নই বিশ্বাসদা। আপনি আমার উইকনেসও বুঝতে পারবেন। এরকম কেস হাতে রাখতে আমার ভয় হয়। তুমি তো বলো অ্যানিমিয়া, কিন্তু ক্রনিক অ্যানিমিয়া ভালো না। আমি বোধহয় গত 1-1.5 বছর ধরে ভ্রমরের ট্রিটমেন্ট করছি। কখনো এটা কখনো ওটা লেগেই আছে। ওষুধপত্রে অ্যানিমিয়া একটু কমে, কদিন পরে আবার খুব কমপ্লিকেটেড হয়ে উঠছে। ডাক্তারখানায় ওর সব ব্লাড রিপোর্ট টিপোর্ট আমি কাল দেখেছি। বেটার টু টেক সাম গুড অ্যাডভাইস। খারাপ কিছু? আনন্দমোহন বেশ ভয় পেয়ে গেলেন। টিউবারকিউলোসিস? না, সেরকম কিছু নয়। তবে? ঠিক করে কিছু বলা যায় না, তবে ভয় হয় লিউকোমিয়ায় না গিয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। লিউকোমিয়া? সেটা কি?
রোগটা খারাপ, খুব ভয়ের রোগ। এ ডিজিজ অফ ব্লাড, ব্রেকিং অব দ্য রেড ব্লাড সেলস। মজুমদার ডাক্তার সিগারেটের টুকরো ফেলে দিয়ে পা দিয়ে নিভিয়ে দিলেন, দিয়ে সামনের দিকে তাকিয়ে আপন মনে কথা বলার মতন করে বললেন, ক্রনিক অ্যানিমিয়া, এনলার্জমেন্ট অব দি স্প্লিন অ্যান্ড লিম্ফোটিক গ্ল্যান্ডস মোটেই ভালো নয়। চোখ ফিরিয়ে মজুমদার ডাক্তার এবার অত্যন্ত সহানুভূতিবশে আনন্দমোহনের দিকে তাকালেন। আস্তে আস্তে বললেন, বিশ্বাসদা, আপনি আমার স্বজাতি, আমরা প্রবাসে রয়েছি। যদি আমার হাতে আপনার মেয়ের কিছু মন্দ হয়ে যায়, সে আফসোস আমার যাবে না। আমি রিস্ক নিতে রাজি না। আপনার মেয়ে গেলে আপনারই বেশি যাবে। আপনি নাগপুরে যান, আমি ভালো ব্যবস্থা করে রেখেছি, চিঠিপত্র লেখালেখির করেছি। হয়তো আমারই ভুল হচ্ছে রোগ বুঝতে, তবু যান, একবার দেখিয়ে আসুন। আনন্দমোহন পাথরের মতন বসে, তার মুখে খড়ির দাগ ফুটছে, যেন শুকনো বিবর্ণ দেখাচ্ছে। চোখের পলক পড়ছিল না, মুখ হাঁ হয়েছিল। ভীষণ ভয় পেলে মানুষ যেমন স্তম্ভিত হয়ে থাকে, আনন্দমোহন সেই রকম হয়ে গিয়েছিলেন। বসে থাকতে বোধহয় অস্বস্তি লাগছিল মজুমদার ডাক্তারের। গলায় শব্দ করে চেয়ার সরিয়ে সামান্য শুকনো করে কেশে উনি শেষ পর্যন্ত উঠলেন। বললেন, কবে যাবেন ঠিক করে আমায় জানাবেন, যত আর্লি হয়। আমার রিপোর্ট আর একটা চিঠি দিয়ে দেব। মজুমদার চলে যাবার উদ্যোগ করতেই আনন্দমোহন ধরা বসা ভাঙা গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটা বাঁচবে না? মজুমদার দাঁড়ালেন। সামান্য সময়ের জন্য তার মুখ হঠাৎ খুব ফ্যাকাশে হয়ে গেল। অত্যন্ত বিব্রত ও আড়ষ্ট হলেন। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, মরা বাঁচা ভগবানের হাত, তা বলে এখন থেকেই ভেঙে পড়বেন না। হয়তো আমার ভুল। কথা শেষ না করেই মজুমদার ডাক্তার বিদায় নিলেন। সিঁড়ি দিয়ে নামলেন আস্তে আস্তে, অন্যমনস্ক। মোটর বাইক ঠেলে ঠেলে ফটকের দিকে এগিয়ে গেলেন। অমল কাঠ হয়ে দাঁড়িয়েছিল। তার পায়ের তলায় যেন মাটি নেই, সব ফাঁকা লাগছিল, অসাড়, স্পন্দনহীন। নিজের হাত পা মুখ কোনো কিছুই সে অনুভব করতে পারছিল না। চোখের সামনে রোদ ভরা বাগান, গাছ, ফুল, পাতা সবই স্থির হয়ে আছে, কিন্তু অমল কিছু দেখতে পাচ্ছিল না। অত্যন্ত ধারালো এবং ধাঁধানো রোদে দৃষ্টি যেমন সহসা অন্ধ হয়ে যায়, অমলের সেই রকম লাগছিল। ডাক্তারবাবুর মোটর বাইক যখন গেটের বাইরে গিয়ে হঠাৎ ইঞ্জিনের তীব্র বিশ্রী একটা শব্দ তুলল, তখন অমল যেন তার চেতনা ফিরে পেল। সে কেঁপে উঠল হঠাৎ, পা কাঁপতে লাগল, হাতের তালুতে ঘাম জমেছে, বুক ধকধক করছিল। মানুষের সমস্ত ভয় অন্ধকারে। অন্ধকার তাকে কোনো কিছু জানায় না, দেখায় না। অমল খুব ভয় পেয়েছিল। মজুমদার ডাক্তারের কথাবার্তার ভঙ্গি থেকে সে অনুভব করতে পেরেছিল ভ্রমরের কোনো কঠিন রোগ হয়েছে। মেসমশাইয়ের মুখের ভাব দেখে সে বুঝতে পারছিল উনি ভীষণ বিচলিত ও ভীত হয়ে পড়েছেন। ভ্রমর বাঁচবে কি বাঁচবে না, এই ভীষণ কথাটাও তিনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলেন। ডাক্তারবাবু সরাসরি কোনো জবাব না দিয়ে কথাটা এড়িয়ে গেলেন। অসুখটা কি, কেমন তার চেহারা, কি হয় না হয়, অমল কিছু বুঝে উঠতে পারছিল না। সাধারণ জ্বর জ্বালা, হাম, জল বসন্ত, এমনকি টাইফয়েড হলে অমল বুঝতে পারত। সে এসব দেখেছে এবং জানে, কিন্তু ভ্রমরের অসুখ তার জ্ঞানের বাইরে। কখনো সে শোনেনি নামটা। কি হয় না হয় তার জানা নেই, তবু অসুখটা যে ছোট বা সাধারণ নয় বোঝা যাচ্ছিল। নয়তো ডাক্তারবাবু ভ্রমরকে ওভাবে নাগপুরের হাসপাতালে পাঠাবার জন্য জোর করতেন না। মেসমশাইকে বলতেন না, মেয়ে গেলে আপনারই বেশি যাবে। অমলের ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল ভ্রমর যেন কাল কিংবা পরশু এ বাড়ি ছেড়ে নাগপুরের হাসপাতালে চলে যাবে। নাগপুর কোথায়, কত দূরে অমল জানে না। সেখানকার হাসপাতাল কেমন কে জানে। ভ্রমরকে সেখানে কি করা হবে, ভ্রমর কেমন থাকবে, অমল কিছু দেখতে পাবে না, জানতে পারবে না। অমলের চোখের আড়ালে কি ঘটবে সে কল্পনা করার চেষ্টা করল, পারল না। বরং নানান রকম ভীতিকর দুশ্চিন্তায় সে তাকে আরও আকুল করে তুলল। দুপুরবেলায় লুকিয়ে লুকিয়ে অমল ভ্রমরের হোম সায়েন্সের বই দেখল, কিছু পেল না। মেসমশাইয়ের ঘর থেকে চেম্বার্স ডিকশনারি এনে ঘাঁটল। বানান না জানা থাকায়
কতক্ষণ যে ঘাঁটতে হলো অভিধান, শেষে শব্দটা পেল। অমল বুঝল এ রোগে মানুষের শরীরের শ্বেত রক্তকণিকা খুব বেড়ে যায়। অমল জানত শরীরের রক্তে লাল এবং সাদা দুরকম রক্তকণিকা থাকে, কিন্তু সে জানত না এদের কমা বাড়ায় কি ক্ষতি হতে পারে। তার জানতে খুব ইচ্ছে হচ্ছিল, জানাবার লোক ছিল না। তার মনে হলো হয়তো এমন হতে পারে রক্ত আর রক্ত থাকে না, শ্বেতকণিকায় ভরে যায়। অমলের ভয় হলো ভাবতে, সে আর ভাবতে চাইল না। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেলে অমল মেসোমশাইয়ের চেহারা দেখে ভয় পেল। মেসোমশাইকে খুব উদ্ভ্রান্ত এবং বিহ্বল দেখাচ্ছিল। তার চোখ মুখ কেমন ক্রমশ বসে আসছে। উদ্বেগের আঁচড়গুলি ওর মুখের সদ্য প্রসন্নতা ও হালকা ভাবটি সম্পূর্ণভাবে মুছে ফেলেছে। হিমানী মাসিকেও বিকেল থেকে আরও গম্ভীর চুপচাপ দেখাচ্ছিল, এবং বিকেল থেকেই বোঝা গেল এই বাড়িতে খুব অস্বস্তিকর একটি ভীত উদ্বিগ্ন আবহাওয়া নেমে এসেছে। মেসোমশাই বিকেল ফুরিয়ে যাবার পরপরই যেন কোথায় বেরিয়ে যাচ্ছিলেন। অমল লক্ষ্য করল তিনি খুব অন্যমনস্ক ব্যস্ত হয়ে আছেন। অমল এই সময় ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করল, ভ্রমরের কি অসুখ মেসোমশাই? আনন্দমোহন বললেন, খুব খারাপ অসুখ বাবা। মেয়েটার কি হবে কে জানে, ওই আমার একটিমাত্র মেয়ে। বলতে বলতে আনন্দমোহন ঝরঝর করে কেঁদে ফেললেন। তারপর অমল বুঝতে পারল উনি ডাক্তার বাড়ি যাচ্ছেন। এ বাড়ির গোপন উদ্বিগ্নতার মধ্যেই সন্ধে নামল। সন্ধ্যের পর ওরা তিনজনে বসে ক্যারাম খেলছিল, অমল, কৃষ্ণা, ভ্রমর। অমল খেলতে পারছিল না, তার মন ছিল না খেলায়, চোখও ছিল না। কবারই হারল। খেলা শেষ হয়ে গেলে কৃষ্ণা উঠে গেল। ভ্রমর বলল, তুমি আজ খুব ভালো ছেলে হয়ে গেছো, সারাদিন চুপচাপ। অমল জবাব দিল না। আজ সারাদিন সে ভ্রমরকে এড়িয়ে এড়িয়ে থাকছে। ভ্রমরের কাছে আসতে তার সাহস হচ্ছিল না। যদি ভ্রমর তাকে কিছু জিজ্ঞেস করে ডাক্তারবাবুর কথা, তবে অমল কি বলবে? বা অমলও যদি বোকার মতন আচমকা বলে ফেলে ভ্রমরকে অসুখের কথা, তবে কে জানে কাছাকাছি থাকলে অমল কি বলে বসবে, কিংবা অমলের মুখ থেকে ভ্রমর কি বুঝবে। এইসব চিন্তা করে অমল একটু দূরে দূরেই কাটিয়েছে। এখন ভ্রমরের কথায় অমল বেশ ভয় পেয়ে গেল। তার বুক কাঁপল। সে ভাবল ভ্রমর এক্ষুনি তাকে অসুখের কথা জিজ্ঞেস করবে। ভ্রমর যাতে সে সুযোগ না পায়, অমল তাড়াতাড়ি অন্য কথায় চলে গেল। কাল নতুন বছর পড়ছে, নিউ ইয়ার্স ডে। কাল তোমরা কি করবে? ভ্রমর অমলকে দেখছিল। ওর চোখের দৃষ্টি পরিষ্কার নয়। ভ্রমর বলল, কাল সকালে তাহলে আমি আর গান টান গাইছি না, তুমি খুব ঘুমিও। অমল মুখ তুলল। কথাটা তার কানে ঠাট্টার মতন শোনাল না। কি বলবে বুঝতে না পেরে অমল বলল, কেন, নতুন বছরে তোমাদের গান নেই? আছে, অনেক আছে, ভ্রমর বলল। তারপর অল্প সময় থেমে খুব মৃদু জড়িত স্বরে জিজ্ঞেস করল, তুমি জানো না? কি? কাল বাবা আমায় নিয়ে নাগপুরে যাচ্ছে। কাল? অমল চমকে উঠল যেন। মা বলেছে কাল। কখন যাওয়া হবে জানি না, রাত্রিরে বোধহয়। অমল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকল, যেন সে ভ্রমরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে তার অজ্ঞাত অতি দূর কোনো শহরের একটি ভীষণ বড় হাসপাতালের স্তব্ধ নির্জন একটি কক্ষ দেখছিল। ভ্রমর হাসপাতালের সাদা কনকনে বিছানায় শুয়ে আছে। তার লাল রক্তকণাগুলি প্রতি মুহূর্তে যেন ফুরিয়ে আসছে। অমলের মুখ কেমন ভেঙে আসছিল। কান্না এসে তার গাল ও ঠোঁটের মাংস কুঁচকে দুমড়ে দিচ্ছিল। ঠোঁট কাঁপছিল। ভ্রমর বলল, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি থেকো, থাকবে না? মাথা হেলিয়ে অমল বলতে যাচ্ছিল, হ্যাঁ সে থাকবে। কিন্তু তার আগেই অমল ছেলে মানুষের মতন কেঁদে উঠল। আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।